ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করো, কি দরকার এটা পড়া। আচ্ছা, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে বুঝে শুনে আনসার দিবা। আমরা এতদিন পর্যন্ত যত ধরনের যতগুলো প্রোগ্রাম রান করছি ম্যাক্সিমাম প্রোগ্রামে আমাদের কিছু ভ্যালু ইনপুট দেওয়ার পরে আমরা আউটপুট দেখছি। প্রশ্নটা হচ্ছে এই যে তুমি যে ইনপুট গুলো দিছো আর ইনপুটটা দেওয়ার পরে তুমি যে আউটপুটটা দেখছো, তোমার কাছে কি এই ইনপুট আউটপুট গুলো সেট করা আছে কিনা, বা তুমি কি বলতে পারবা তুমি কি কি ইনপুট দিছো আর কি আউটপুটে আসছে? প্রশ্নটা বুঝছো কিনা? না বুঝলে তো বলতে হবে যে স্যার বুঝি নাই। রেসপন্স না করলে আমি কিন্তু ক্লাস স্টপ করে দিব। না স্যার, আমাদের কাছে এগুলা জাস্ট মনে আছে কিন্তু সেভ করা নেই। রান করার পরই এগুলা লস্ট হয়ে যায়। রোহান, তোমার মনে আছে না? এক একটা প্রবলেমের জন্য এক এক ধরনের ইনপুট আউটপুট নিচ্ছিলাম এরকম। আচ্ছা, মনে আছে কার 37 এ মনে আছে? কিছু বলতে যাচ্ছ? যতগুলো প্রোগ্রাম রান করছো সবগুলো ইনপুট আর আউটপুট কি দিছো, কি আউটপুট আসছে মনে আছে? এরকম কেউ আছে একদম সবগুলো? স্যার মনে তো না, এটা তো ফাইলে সেভ করে রাখি নাই কোথাও, জাস্ট সেভ নাই এটা। ফাইল কি জিনিস সেটা তো ওরা চিনে না। না হ্যাঁ ওইটাই, আমরা তো কোনো জায়গায় ওটা সেভ করে রাখি নাই ওটা। কারণ তুমি বলো ফাইল কি, ফাইল কি বলো? একটা নির্দিষ্ট ডকুমেন্ট রাখার জন্য এটা সেভ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটুকু উদ্দেশ্য ধন্যবাদ, মিউট করে রাখো। আচ্ছা, এটা মোটামুটি সবাই একমত হতে হবে যে আমাদের কারোই আমরা যেই ফাংশন দিয়ে ইনপুট নিছি না কেন, তোমার সেটা স্ক্যানএফ হোক, গেটচার, গেটস, যে কোনো ফাংশন বা প্রিন্টএফ, পুটস্ট্র্যাপ, যে কোনো ফাংশন দিয়ে আমরা ইনপুট আউটপুট নিছি বা আউটপুট ডিভাইসে দেখছি, এগুলো কোনোটাই আমাদের মনে নাই কারণ আমরা এগুলো সেভ করি না। এটা সঠিক আনসার, ঠিক আছে? ওকে ফাইন। তো এতদিন পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা কনসোল ওরিয়েন্টেড। কনসোল শব্দটা হচ্ছে তোমরা যে কালো স্ক্রিনটা আসে রান করার পরে ওটাকে কনসোল বলে, যেটা তুমি কেটে দিতে পারো, কোন একটা কি প্রেস করলে এটা চলে যায়। মানে তোমার এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী একটা স্ক্রিন। তো আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস ছিল হচ্ছে কিবোর্ড। কিবোর্ড থেকে আমরা ইনপুটটা দিতাম আর মনিটরে আমরা আউটপুটটা দেখতাম। এতটুকুর ভিতরে আমাদের প্রবলেম গুলো সীমাবদ্ধ ছিল। মানে আমরা কখনো ইনপুট আর আউটপুট গুলোকে কখনো সেভ করার নিয়ে চিন্তা করি নাই। তো এই চিন্তা না করার কারণে প্রথম প্রবলেমটা নিয়ে তোমরা সবাই একমত যে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করছি, প্রোগ্রামটা স্টপ করে দেওয়ার পরে বা টার্মিনেট করে দেওয়ার পরে, অথবা যদি প্রোগ্রাম রান করা অবস্থায় বা প্রোগ্রাম যদি কম্পিউটার টার্ন অফ হয়ে যায়, তাহলে যে কোনো অবস্থায় কম্পিউটার যদি আমরা টার্ন অফ করে ফেলি, তাহলে আর আমরা ওই ডাটাগুলো খুঁজে পাই না, পাওয়ার কথাও না, যেহেতু আমরা ডাটাগুলো কোথাও সেভ করে নাই। এটা একটা প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা এটা মাইনর, এটা কোনো মেজর প্রবলেম না। মেজর প্রবলেমটা হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বারটা। খেয়াল করো, আমি যদি তোমাকে এখন বলি, এগুলো প্রশ্ন দিয়েই তোমার থেকে আমি আনসারটা বুঝতেছি কিনা এটা আমাকে, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হইতে হবে যে এই লেকচারটা আদৌ তোমাদের প্রয়োজন আছে কিনা, এটা তোমাদের কিউরিওসিটির উপর নির্ভর করবে। আচ্ছা, মনে করো এবার তৃতীয় প্রবলেম যেটা একসাথে বোঝাই, সেটা হচ্ছে তোমরা একটা প্রবলেম যেটা তোমাদেরকে সিজিপিএ ক্যালকুলেটর বা এই ধরনের যে বড় বড় প্রবলেম গুলো দেওয়া হয়, তো মনে করো তোমাদের ক্লাসের সবার স্টুডেন্ট আইডি এবং তোমাদের স্টুডেন্টের নাম ইনপুট নিতে হবে ক্লাসের সবার। তো তুমি প্রবলেম সলভ করছো মোটামুটি এইগুলো দিয়ে, কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে ফাংশন গুলো আছে ওইগুলো ইউজ করে তুমি প্রবলেমটা সলভ করছো। হ্যাঁ, প্রবলেমটা সলভ করে এখন তুমি রান করছো। এখন
দেখো এখানে ডাটার পরিমাণ কিন্তু অন্যান্য সময় থেকে বেশি, কারণ হচ্ছে বলাই হয়েছে যে প্রত্যেকবার যখন তুমি প্রোগ্রামটা রান করবা তখন তোমার ক্লাসের বা একটা সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টের আইডি এবং নেম ইনপুট নিতে হবে, আইডিটাও ইনপুট নিতে হবে, নামটাও ইনপুট নিতে হবে। তো এটা হিউজ, মনে করো 40 জন যদি স্টুডেন্ট থাকে তাহলে 40 জনের আইডি, 40 জনের নাম, হ্যাঁ প্রায় 80 ভ্যালুস ইজ হিউজ। এবং এগুলো তুমি যদি কিবোর্ড থেকে লিখতে যাও অবশ্যই তোমার এটা সময় সাপেক্ষ হবে। এটা সময় সাপেক্ষ ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একবার রান করে ধরো তুমি দেখলা যে তোমার প্রোগ্রামে কোনো কারণে আউটপুট সঠিক মতো আসতেছে না, তুমি প্রোগ্রামটা আবার চেঞ্জ করলা, আবার রান করলা, তোমাকে কিন্তু পুনরায় আবার বসে বসে ধৈর্য ধরে এই ডাটাগুলো সবগুলো লিখতে হবে। এখানে একটা পেশেন্সের বিষয় আছে। আচ্ছা, এটা একটা বিষয়, কিন্তু এটা আসলে কখনো ফিজিবল হতে পারে না। আমি আমার স্টুডেন্ট আইডিয়ার নাম এটা তো চেঞ্জ হবে না, এটা বারবার আমাকে যদি ইনপুট দিতে হয়, তো এটা তো যে কোনো ইউজার আমার এই সিজিপি ক্যালকুলেটর ইউজ করবে না, হ্যাঁ, অথবা এই সিস্টেমটা কেউ ইউজ করবে না, কারণ ইউজার যদি অতিরিক্ত পরিমাণ ইনপুট দিতে হয় ইউজার বিরক্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে আরেকটা প্রবলেম হতে পারে, ধরো তুমি ইনপুট দিতেছো মাঝখানে কয়েকটা এরর হয়ে গেছে, আমরা কিন্তু ইনপুট স্ক্রিনে মাঝখানে এরর সলভ করার কোনো অপশন নাই, হয় আমাকে ব্যাক স্পেস দিয়ে সব রিমুভ করে দিতে হবে, আর না হয় পুনরায় আবার রান করে আবার ইনপুট দিতে হবে। তাহলে আরেকটা প্রবলেম কি দাঁড়াইলো, যে আমরা যদি মাঝখানে কোনো এরর হয় তাহলে আমাকে কি করতে হবে, পুনরায় আবার ডাটাগুলো এন্টার করতে হবে, রি এন্টার করতে হবে। এই প্রবলেমগুলো সাধারণত কখন হবে, যদি আমার ডাটার পরিমাণ খুব বেশি বেড়ে যায়, ডাটা ইনপুট দিতে পরিমাণ, ইনপুট দেওয়ার পরিমাণ বেড়ে যায়। অথবা যদি আরেকটা হতে পারে, সে ধরো একটা প্রোগ্রাম আমি রান করছি, ওই প্রোগ্রাম থেকে যে ডাটাগুলো আউটপুট হিসেবে আসছে ওইগুলো আবার অন্য একটা প্রোগ্রামের ইনপুট হিসেবে যাবে, তাহলে আমাকে তো ওই আউটপুট যে ভ্যালুগুলো আসছে সেগুলো তো সেভ করতে হবে। সেভ না করলে আমি সেটা কিভাবে মনে রাখবো যে আউটপুট কি আসছিল? তাহলে এই যে কাজটা এটা হচ্ছে অনেকটা হচ্ছে কি, মানে বলতে পারো যে ইউজারের জন্য এটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, ইউজার যদি এই কাজটা বারবার রিপিট করতে হয়, ইউজার কিন্তু তোমার সিস্টেম ইউজ করবে না। তাহলে এখন কি করতে হবে, তাকে তো অবশ্যই প্রবলেমের সমাধান দিতে হবে, সমস্যা যেখানে আছে সেখানেই সমাধান। তো সি তোমাকে সেটা সমাধান দিচ্ছে কিভাবে, সি বলতেছে যে তুমি সলিউশন হচ্ছে ফাইল, তুমি ফাইলকে ইউজ করো। আচ্ছা, ফাইল কিভাবে সমাধান, আমরা যদি দেখি যে ফাইল কাকে বলে, যেটা প্রশ্ন করছিলাম একটু আগে একজনকে, ও যেটা বললো যে কোনো একটা ডকুমেন্ট, ঠিক আছে, কম্পিউটারে তুমি যত কিছু রাখো সবই ফাইল আকারে রাখো। যেমন তুমি তোমার ছবিটা রাখো, ইমেজ যে কোনো ফরম্যাটে রাখো, এটা একটা প্রত্যেকটা ইমেজ একটা ফাইল, এটা পিএনজি ফরম্যাটে হতে পারে, জেপিজি ফরম্যাটে হতে পারে, তোমার অডিও গুলো এটা একটা ফাইল, এমপি3 ফরম্যাট বা অন্যান্য যে কোনো ফরম্যাট, তোমার ভিডিওটা এটা একটা ফাইল, হ্যাঁ, ডব্লিউএমপি4 বা ডব্লিউএমবি বিভিন্ন ফরম্যাটে তুমি কিন্তু ভিডিওগুলো সেভ করো। ডকুমেন্ট তো এটা সবাই কমন জানাই আছে, এক্সটেনশন হচ্ছে ডিওসি বা ডিওসিএক্স ডক্স, তারপরে পিডিএফ হচ্ছে ডট পিডিএফ, এভাবে করে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা ফাইলগুলো রাখি। ফাইলের মূল কাজ হচ্ছে এটা একটা স্টোরেজ এরিয়া, এটা মনে রাখবা। ফাইলের মূল ডেফিনেশন হচ্ছে এটা একটা স্টোরেজ এরিয়া যেখানে আমার ডাটাগুলোকে পার্মানেন্টলি সেভ করা হয়, টেম্পোরারি না। টেম্পোরারি হলে তো এটা কম্পিউটার অফ হইলে এটা চলে যাবে। টেম্পোরারি ডাটা সেভ করা হচ্ছে র্যাম, তো র্যামের বিষয়গুলোকে আমরা ফাইলে সেভ করি না, ঠিক আছে। তো সাধারণত এগুলো ডিস্কে সেভ হয়, যেমন হার্ড ডিস্ক, এসএসডি, এই ধরনের সেকেন্ডারি যে পার্মানেন্ট মেমোরি গুলো আছে ওইখানে হচ্ছে তোমার সাধারণত ডাটাগুলো কি হয়, সেভ হয়। তাহলে ফাইলের কনসেপ্ট হচ্ছে কি, এটা এমন একটা স্টোরেজ এরিয়া যেখানে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো পার্মানেন্টলি সেভ করতে পারবো, স্টোর করতে পারবো, এবং যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে রিট্রিভ করা, অ্যাক্সেস করা। রিট্রিভ মানে সেটা সেখান থেকে ডাটা নিয়ে আসা এবং আমি অ্যাক্সেস করতে পারবো, এই কনসেপ্টটা হচ্ছে ফাইল। তাহলে এই ফাইলের মাধ্যমে হচ্ছে আমরা কি করব, ডাটাগুলোকে হয় সেভ করব, না হয় ওই ফাইল থেকে ডাটাগুলোকে আমরা রিড করব। প্রথম যে শব্দটা নোট করার জন্য বলবো আমি এখানে, সেটা হচ্ছে রিড, READ, রিড মানে পড়া। এখানেও পড়া, বাট এই পড়াটা আমি পড়বো না। আমি একটা প্রোগ্রাম লিখবো, সে অটোমেটিক যেই ফাইল থেকে পড়তে বলবো
যে সিরিয়ালটা ইউজ করছি পড়ার জন্য সেটা হচ্ছে ইনপুট। ইনপুটের জায়গায় এখন আমরা বলবো ফাইল থেকে রিড করো। কিবোর্ড ইনপুট বলতে বোঝায় কিবোর্ড থেকে লেখা, সাধারণত ইনপুট বলতে বোঝাবে কিবোর্ড থেকে ইনপুট দেওয়া। আর যখন রিড রিড করতে বলবে তখন সেটা ফাইল থেকে রিড করা বোঝায়। ঠিক আছে, ফাইল থেকে রিড করা বোঝায়। ওকে, আমি যতটুকু বললাম তার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? আচ্ছা, এগুলো আমাদের বিভিন্ন রকমের ফাইলে ক্লাসিফিকেশন দরকার নাই আমাদের। হ্যাঁ, এই যেটা আমাদের ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, দেখা যাচ্ছে এই এটা পেজটা দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তুমি যদি সি প্রোগ্রামে ফাইল ইউজ করতে চাও, প্রথমে যেটা যে কাজটা করতে হবে, কিছু বিল্ট ইন ফাংশনের সহায়তা নিতে হবে। এবং যেহেতু এগুলো ফাইল রিলেটেড প্রবলেম, ফাইলের সাথে ম্যাচ করে এই ফাংশনগুলো তৈরি করা হয়েছে। দেখবা এখানকার প্রত্যেকটা ফাইলের শুরুতে এফ দিয়ে শুরু। এফ, এই যে দেখো নামগুলো একটু খেয়াল করো, এফ ওপেন, এফ ক্লোজ, এফ গেট সি, এফ পুট সি, এফ প্রিন্ট এফ, এফ স্ক্যান এফ, বাকিগুলো অত বেশি ইউজ হয় না, এই কমন গুলো বললাম। মানে তুমি এতদিন পর্যন্ত যেই ফাংশন গুলো জেনারেলি ইউজ করছো সেগুলো আগে একটা এফ লাগানো আছে। যেমন দেখো স্ক্যান এফ আর প্রিন্ট এফ আমরা জেনারেলি ইউজ করে আসছি। তাহলে দেখো এখন এই ফাইল হ্যান্ডলিং ক্ষেত্রে এই ফাংশনের নাম, নতুন নাম, সেটা হচ্ছে কি এফ প্রিন্ট এফ, এফ স্ক্যান এফ। সো এরকম আমরা কিছু নতুন নতুন ফাংশনের নাম শিখবো এখন, এবং নতুন একটা লাইব্রেরির নামও শিখবো, stdlib, স্ট্যান্ডার্ড লাইব্রেরি, stdlib.h, স্ট্যান্ডার্ড লাইব্রেরি। stdlib বলে অনেকে, stdlib.h বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এই হেডার ফাইলটাতে ফাংশনের গুরুত্বপূর্ণ ফাইলের গুরুত্বপূর্ণ ফাংশন গুলো সেভ করা আছে, এই হেডার ফাইলটা ইউজ করা লাগে। তো প্রথমে আমি প্রোগ্রাম দেখানোর আগে তোমাকে আমি প্রোগ্রামের যেই ছোট ছোট অংশগুলো আছে, কম্পোনেন্ট গুলো, যেটা দিয়ে আমি ফাইল হ্যান্ডলিং এর প্রোগ্রামটা লিখবো। দেখো আমি কিন্তু তোমাকে কোনো প্রবলেম সলভ করে দিচ্ছি না এখানে, ভালো করে বুঝো। তুমি তোমার যে কোনো প্রবলেমের ইনপুট ডাটাগুলো ফাইলে কিভাবে সেভ করবা, বা ফাইল থেকে তুমি কিভাবে ইনপুট নিবা, ফাইলে আবার কিভাবে সেভ করবা, এই সেভ করাটাকে রাইট বলে, রাইট, WRIT, রাইট লেখা। রিড মানে ইনপুট, রাইট মানে হচ্ছে সেভ করা। রিড রাইট, ফাইলে দুটো অপারেশনের নাম, একটা রিড, একটা হচ্ছে রাইট। পরে আবার এই কথাগুলো রিপিট হবে, রিড রাইট। ওকে, আসো এবার প্রথম যে ফাংশনটা সবচেয়ে বেশি, মানে এই দুইটা ফাংশন সবচেয়ে বেশি ইউজ হবে, প্রথম দুইটা ফাংশন, একটা হচ্ছে এফ ওপেন, একটা হচ্ছে এফ ক্লোজ। আমি এট এ টাইম, ভালো করে বুঝো, আমি এট এ টাইম চাইলে একাধিক ফাংশন ওপেন করতে পারবো, একাধিক ফাইল ওপেন করতে পারবো, একাধিক ফাইল ওপেন করতে পারবো। আমি চাইলে একাধিক ফাইল ওপেন করতে পারবো, তবে ফাইল ওপেন করতে হলে অবশ্যই আমাকে এই ফাংশনটা সহযোগিতা নিতে হবে। ফাংশনটা হচ্ছে এফ ওপেন। আর আমি আমার একটা ফাইলে যখন অপারেশন শেষ, কাজ করা শেষ, তখন সাধারণত ফাইলটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমি চাইলে এটা ক্লোজ করে দিতে পারি নিচ থেকে এফ ক্লোজ ফাংশন দিয়ে। তাহলে সিম্পলি আমরা মনে রাখি, এফ ওপেন ফাংশন দুইটা কাজ করে। যদি ফাইলটা অলরেডি তৈরি করা না থাকে তাহলে সেটা তৈরি করবে, আর যদি অলরেডি তৈরি করা থাকে তাহলে সে ওই এক্সিস্টিং ফাইলটাকে ওপেন করবে ইউজ করার জন্য। ভালো করে আবার কথাগুলো শুনি। এফ ওপেন ফাংশনটা দুইটা কাজ করে। প্রথমে যদি ফাইলটা আমি যে ডিরেক্টরি থেকে ওপেন করতে চাচ্ছি যদি ওই ডিরেক্টরিতে থাকে তাহলে সে, তবে এখানে মোডের বিষয় আছে, আমি ফাইলটা কোন কাজে ব্যবহার করতেছি সেটা একটা ইম্পর্টেন্ট। তখন যদি ফাইলটা এখানে না থাকে তাহলে সে অটোমেটিক ক্রিয়েট করবে, মানে ফাইলটাকে তৈরি করে ফেলবে। আর যদি সেখানে অলরেডি ফাইলটা থাকে তাহলে এটাকে ওপেন করবে, এই হচ্ছে কাজ। ক্লোজ মানে হচ্ছে ফাইলটা আমার ইউজ করা শেষ, এখন আমি এটা ক্লোজ করে দিলাম। এমন ভাবে দেখো আমরা গেট চার, পুট চার বিভিন্ন ফাংশন করছি একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করার জন্য। এখানে হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে এফ গেট সি।
মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার ফাইল থেকে, ভালো করে ইয়েটা বুঝবা, সে কিন্তু কিবোর্ড থেকে নিবে না, নিবে অটোমেটিক, তোমাকে কোনোভাবে হাত দিতে হবে না, তুমি শুধু একবার শুধু ফাইলে লিখে রাখবা, ওই ফাইল থেকে সে অটোমেটিক কি করতে থাকবে, রিড করতে থাকবে, পড়তে থাকবে। ওকে, F4C হচ্ছে রাইট মানে হচ্ছে সেভ করা, সে একটা ক্যারেক্টারকে তোমার যে ফাইলে সেভ করতে বলবা সেই ফাইলে সেভ করবে। একইভাবে যদি তুমি প্রিন্টএফ ইউজ করো, তাহলে প্রিন্টএফ কি হয়, একসাথে একাধিক ডাটা সেভ করা যায়, তাহলে সে একসাথে একাধিক ডাটা রাইট করবে ফাইলে এফ প্রিন্টএফ দিয়ে, আর এফ স্ক্যানএফ দিয়ে আমি একসাথে একাধিক ভ্যালু কি করতে পারবো, রিড করতে পারবো। এছাড়াও প্রয়োজন সাপেক্ষে, মানে আমি যেহেতু লেকচারটা শর্ট করব, আরো অনেক ফাংশন আছে, যারা অ্যাডভান্স লেভেলে ফাইল হ্যান্ডলিং করতে চাও তারা ওইগুলো নিয়ে পড়াশোনা করবা নিচ থেকে। এই স্লাইডটা দেওয়া হবে, অনেক প্রবলেম আছে এখানে, প্রায় 76 স্লাইড আছে। হ্যাঁ, এতগুলো স্লাইড আমি পড়াবো না, অল্প কয়েকটা স্লাইডে বেসিক ফাইল হ্যান্ডলিং দিয়ে আমি ক্লাস শেষ করব। এখানে মজার বিষয় হচ্ছে এই স্লাইডটাতে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করে দেওয়া আছে, মানে তুমি এখান থেকে হেল্প নিয়ে নিজে নিজে অনেক প্রবলেম তৈরি করতে পারবা, সলভ করতে পারবা। ওকে, যাই হোক, আমরা এই ফাংশন গুলো কিভাবে আমরা লিখবো এখন সেদিকে আগাই। আসো, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, আমি সবাইকে এটা নোট নিতে বলবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা ফাইল যদি আমি ওপেন করতে চাই, তার জন্য এই দুটা লাল কালি দেওয়া যে দুটা কোড দেওয়া আছে, এগুলো সি এর কোড, এই দুই লাইনের কোড খুব গুরুত্বপূর্ণ। মানে একটা ফাইল ওপেন করার জন্য ম্যান্ডেটরি এই দুটো লাইন কোড লিখতেই হবে, ম্যান্ডেটরি লিখতে হবে, না হলে ফাইলটা ইউজ করা যাবে না। আচ্ছা, প্রথম যে লাইনটা সেটা হচ্ছে দেখো, FILE ফাইল, এটা একটা ডাটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো এটা নিয়ে কোনো প্রশ্ন করার দরকার নাই যে স্যার এটা কেন হইলো বা কি, তুমি যে কোনো ফাইল ইউজ করতে চাইলেই তুমি সাথে সাথে এভাবে লিখে ফেলবা, তবে এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। FILE ফাইল, এটা ক্যাপিটাল লেটারে হবে, অল ক্যাপিটালই হবে, যেভাবে সিনট্যাক্স আছে সেভাবে লিখবা। এক স্পেস দিয়ে দেখো, আমরা জানি ডাটা টাইপ দেওয়ার পরে আমরা ভেরিয়েবলের নাম দিই। FP এটা হচ্ছে ফাইল পয়েন্টার বা যে কোনো একটা নাম, একটা ভেরিয়েবল আমরা ইউজ করলাম, তুমি ABCD F1 F2 ফাইল 1 ফাইল 2 ফাইল 3 যে কোনো নাম দিয়ে তুমি ভেরিয়েবল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটা জায়গাটায় একটা নতুন চিহ্ন দেখতেছি আমরা, ভেরিয়েবলটার নামের আগে একটা স্টার দেওয়া আছে, এই স্টারের কাহিনী আগামীকালকে তোমাকে ক্লাসে বোঝানো হবে আশা করি। তো এই স্টারটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, এটা দ্বারা পয়েন্টার ভেরিয়েবল হয়। আপাতত শুধু এই ক্লাসের জন্য তুমি এই লাইনটা মুখস্থ করো, মুখস্থের মধ্যেই বলতে বোঝাচ্ছি, মানে এমন ভাবে বুঝো, মানে এটা রিউজ করলে হবে। চেঞ্জটা কোন জায়গায় আমি তোমাকে প্র্যাকটিক্যালি কোডব্লকসে দেখাই দিচ্ছি একটু পরে। ফাইল এই ডাটা টাইপটা লেখার পরে তুমি জাস্ট একটা পয়েন্টার ভেরিয়েবল নেবা। তুমি যদি একাধিক ফাইল ওপেন করতে চাও তাহলে কমা দিয়ে একাধিক পয়েন্টার ভেরিয়েবল, মনে করো উদাহরণস্বরূপ যদি আমি বলি স্টার FP, তারপর কমা দিয়ে তুমি লিখলা স্টার F1 স্টার কমা স্টার F2, তাহলে আমি একাধিক পয়েন্টার ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করতে পারবো, কোনো সমস্যা নাই, ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস এর মতো। দেন আমি যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম পয়েন্টার ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটার নাম দিয়ে আমি একটা ফাইল ওপেন করবো। মনে রাখবা, তুমি যতক্ষণ পর্যন্ত এই ফাইলটার উপরে অপারেশন চালাবা, ইদার রিড অর রাইট অর বোথ, একসাথে দুটো অপারেশনে করা যায়। রিড রাইট অর্থাৎ ইনপুট নেওয়া, আউটপুট সেভ করা, যাই কিছু করো না কেন, তোমাকে অবশ্যই এই পয়েন্টার ভেরিয়েবলটা অবশ্যই ফাইলের নামের সাথে ফাইলের সাথে ইউজ করতেই হবে, না হয় সে ওই ফাইলটাকে খুঁজে পাবে না, কোন ফাইল থেকে রিড করবে কোন ফাইল থেকে রাইট করবে সে কিছুই বুঝবে না। ঠিক আছে, তো এই ফাইলের পয়েন্টারটা খুবই ইম্পর্টেন্ট। মনে করো আমি এখানে এই যে এখানে FP দিয়ে আমি একটা ফাইল ওপেন করার জন্য আমাকে কি লিখতে হবে, দেখো ফাংশনটার তোমার নিচে এটা বুঝো, প্যারামিটার দুইটা। ঠিক আছে, প্যারামিটার কি সেটা এখন তোমরা জেনে গেছো, যেটা ফাংশন পড়াই ফেলছি। তাহলে দেখো F ওপেন, প্রথম প্যারামিটারটা হচ্ছে ফাইলের নাম উইথ ডিরেক্টরি, ভালো করে বুঝবা, উইথ ডিরেক্টরি মানে হচ্ছে এই ফাইলটা তোমার কোন ড্রাইভে কোন ফোল্ডারে আছে, পুরো ডিরেক্টরিটা তোমাকে দিতে হবে, তাহলে সে ওইখান থেকে সে ওপেন করার চেষ্টা করবে। আর যদি তুমি ডিরেক্টরি দিতে না চাও, তাহলে তোমার সি প্রোগ্রামটা যে ফোল্ডারে সেভ করা, ফাইলটাও যদি একই ফোল্ডারে হয় তখন আর ডিরেক্টরি দিতে হবে না। এটা একটা ইম্পর্টেন্ট নোট, সবাই নোট করি যে আমার সি প্রোগ্রাম যেটা আমি লিখবো ফাইল হ্যান্ডলিং এর জন্য, ওই সি প্রোগ্রাম আর আমার যে তৈরিকৃত ফাইল সেটা যে একই ফোল্ডারে থাকে, একই লোকেশনে থাকে, তাহলে আর ডিরেক্টরিটা দিতে হবে না। আর
যদি আমার সি প্রোগ্রাম এক ফোল্ডারে এক ড্রাইভে, আমার ফাইলটা আরেক ড্রাইভে, ভিন্ন ভিন্ন জায়গায় দুটো আছে, ডট সি প্রোগ্রামটা এক জায়গায়, ডট মনে করো টিএক্সটি ফাইল, ডট টিএক্সটি ফাইলটা আরেক জায়গায়, বা ডট ডক ফাইলটা আরেক জায়গায়, তাহলে আমার এই দুইটা ফাইলকে আমার কি করতে হবে, ডিরেক্টরি দিয়ে ওপেন করতে হবে। ওই সি প্রোগ্রামে ওই ডিরেক্টরিটা ক্লিয়ারলি বলে দিতে হবে, না হয় কিন্তু এটা ওপেন হবে না। দ্বিতীয় যেই প্যারামিটারটা সেটা হচ্ছে মুড, এমওডিই, মুড। মুড মানে অপারেশন, পারপাস, অর্থাৎ আমি ফাইলটা কি পারপাসে ওপেন করতেছি। আমি কি শুধু ফাইল থেকে ইনপুট নিব, ডাটা ইনপুট নিব, না আমি ফাইলে ডাটাটা সেভ করব, নাকি দুটা কাজই করব, ইনপুটও নিব, রিডও করব, রাইটও করব। এই মুডটা আমাকে ফিক্স করে দিতে হবে। কিভাবে করবো পরের স্লাইডে আসতেছে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলে ফেলো। এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল, ঠিক আছে? এটা বুঝলে তুমি পরের অংশটা বুঝবে, এটা না বুঝলে পরের অংশগুলো কিছুই বুঝবে না। আমি একটু পরেই প্রোগ্রাম রান করতে চলে যাচ্ছি। ফাইল ওপেন করার বিষয়, ফাইল ডিরেক্টরিটা কিভাবে লিখে ওইটা একটু করে দেখাই দিলে ভালো হয়। এটা একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, একদম কোড ব্লকস রান করে কোথায় সেভ সব দেখতে হবে। এখন আমার থিওরি অংশটা বুঝে গেছে কিনা সেটা বলো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। এই যে দেখো পরের স্লাইডে তোমাকে বলা হচ্ছে কি যে একটু আগে যে আমরা মোডের কথা বললাম, একটা ফাইলকে এই 6টা মোডের যে কোনো একটা দিয়ে ওপেন করা যাবে, যে কোনো একটা মোডে ওপেন করা যাবে। যেমন ওই মোডের ঘরে যদি আমরা আর লিখি আর, তাহলে এই ফাইলটা শুধু রিড মোডে ওপেন হবে। দ্যাট মিন্স এই ফাইলটা থেকে শুধু তুমি ডাটা ইনপুট নিতে পারবা, মানে রিড করতে পারবা, কোনো ডাটা সেভ করতে পারবো না এই ফাইলে। ডব্লিউ মানে রাইট, রাইট মোডে ওপেন হওয়া মানে হচ্ছে এই ফাইলটাতে তুমি ডাটাটা সেভ করবা। তোমার প্রোগ্রাম প্রসেস করার পরে যদি কোনো আউটপুট জেনারেট করো, যেটা আমরা স্ক্রিনে দেখতাম, সেটাকে আমরা স্ক্রিনে সেভ না দেখে সে কি করবে, একটা নির্দিষ্ট ফাইলে দিয়ে সেভ করবে। ওটা হচ্ছে রাইট মোড। আরেকটা মোড আছে, এটাও রাইট মোডের মতো, তবে এটা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। ডব্লিউ আর এ, এই দুইটা কাজ মোটামুটি সেম, তবে এ মোডের ইয়াটা হচ্ছে অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে জোড়া লাগানো, অর্থাৎ আমি এখন পার্থক্য বলতেছি, সবাই নোট করো। ডব্লিউ আর এ মোডের পার্থক্য সেটা হচ্ছে রাইট মোডে যদি কোনো ফাইলকে আমরা ওপেন করি রাইট মোডে, তাহলে ওই সময় যদি ওই ফাইলে যে আগের থেকে যদি কোনো কিছু ডাটা সেভ করা থাকে, আগের ডাটাগুলো সব মুছে যাবে, নতুন করে নতুন ডাটাটা কি হবে, সেভ হবে। এটা হচ্ছে রাইট মোড। তার মানে রাইট মোডে ওপেন করলে পুরাতন ডাটা মুছে যায়। আর যদি আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করি, তাহলে আমার ওল্ড ডাটা থেকে যাবে, ওল্ড ডাটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে হচ্ছে আমার নিউ ডাটাগুলো সেভ হবে। দুটোই সেভ করে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ডব্লিউ হচ্ছে এক্সিস্টিং ডাটা মুছে ফেলে, আর এ হচ্ছে অ্যাপেন্ড হচ্ছে ওইগুলো রেখে দেয়, ওটার সাথে সাথেই সে কি করে, সেভ করে। এই হচ্ছে ইয়া। এবার দেখো প্রত্যেকটার সাথে একটা করে প্লাস দিলে নতুন নতুন মোড হবে, আর প্লাস, ডব্লিউ প্লাস, এ প্লাস। এগুলো দিয়ে তুমি চাইলে রিড রাইট দুটো অপারেশনই করতে পারবা, তবে আমি রেকমেন্ড করবো প্রথম তিনটা ইউজ করবা। মানে তুমি একবার রিড মোড ওপেন করে ক্লোজ করে দিয়ে আবার রাইট মোড ওপেন করবা, বা একবার রাইট মোড ওপেন করে আবার রিড করবা, এই বিভিন্ন ভাবে তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার অ্যাপেন্ড মোডটা আরেকবার একটু বলুন তো। আচ্ছা, এই আনসারটা আমি আরেকজন থেকে শুনতে যাচ্ছি। অ্যাপেন্ড মোড আর ডব্লিউ মোডের পার্থক্য কি, রোহান জানতে চাইছে। স্যার রাইট মোডে আগের গুলা মুছে যাবে, আগের যে কোনো মানে প্রবলেম থাকলে বা যে কোনো প্রবলেম না, আমরা এটাকে বলবো ডাটা। পুরাতন ডাটা মুছে যায়, পুরাতন ডাটা মুছে যায়। আর অ্যাপেন্ড মোডে কি হয়, রাইট মোড ওপেন করলে ওইটা মুছে গিয়ে নতুন ডাটা অ্যাড হবে। না না না, অ্যাপেন্ড, এটা কোন মোডের কথা বলতেছো আব্দুল্লাহ? রাইট মোড, রাইট মোড বলছে অলরেডি, তুমি অ্যাপেন্ড মোড বলো। অ্যাপেন্ড মোডে জাস্ট পুরাতন যে ডাটাটা থাকবে ওইটার পেছনে জোড়া লাগবে, নতুন ডাটাটা মানে এক্সিস্টিং ডাটাতে কোনো পরিবর্তন হবে না, ওটা যেভাবে আছে ফাইলে সেভাবে সেভ থাকবে। নতুন ডাটাটা ওটা শেষে, আমরা লেস বলি না, লেস মানে শেষে। ওকে, জি বুঝছি। ওখানে বুঝা হয়েছে? জি জি স্যার। আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো, তো দেখি।
যদি অ্যাপেন্ড মোড নিয়ে কাজ করি একটু। ওকে, দেন আমরা দেখি যে যদি ফাইলটা ক্লোজ করতে চাই, সিম্পল আছে, ফাইল ক্লোজ করা খুব সিম্পল। আমি যে ফাইলটা ক্লোজ করতে যাব ওই ফাইলটা fclose ফাংশন লিখে তার পয়েন্টার ভেরিয়েবলটা ব্র্যাকেটে দিয়ে দিলে সেই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল, আশা করি ফাইল ক্লোজ নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, আমরা এখন ধীরে ধীরে একটু উপরে কিছু নতুন ফাংশন দিয়ে দেখি, যেটা নিয়ে তোমাদের যে কিছু কনফিউশন ছিল, যেমন মনে করো স্ট্রিং রিড করা। তো আমরা কিবোর্ড থেকে স্ট্রিং রিড করে গেটস দিয়ে ইউজ করছিলাম, কিন্তু যদি তুমি ফাইল থেকে রিড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে fgets ফাংশনটা ইউজ করতে হবে। তবে fgets ফাংশন লেখার নিয়ম ভিন্ন, তারপরে দেখো fgets ফাংশন লিখতে হলে তোমাকে 3টা প্যারামিটার দিতে হবে। কি কি? প্রথম হচ্ছে যেই স্ট্রিং এ সেভ করবা সেই স্ট্রিংটার নাম, দ্বিতীয়টা হচ্ছে কয়টা ক্যারেক্টার তুমি সেভ করবা, এই যে ইন্টিজার ভ্যালু দ্বারা সেটা বোঝায় কয়টা ক্যারেক্টার, 10টা 15টা 20টা ক্যারেক্টার সংখ্যা বলে দিতে হবে, মানে স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে সেটা বলে দিতে হবে, এটা তার লিমিটেশন। ঠিক আছে, সো ওটা বলে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাকে ওই যে দেখো এফপি, এফপি দ্বারা কি বোঝাচ্ছে এখানে, এও বুঝি না আমরা। এস এই যে পয়েন্টার ভেরিয়েবল, ইয়েস, মানে আমি কোন ফাইল থেকে রিড করব, মানে স্ট্রিংটা ইনপুট নেব সেই ফাইলের পয়েন্টার ভেরিয়েবল, সেই ফাইলের পয়েন্টার ভেরিয়েবল। কারণ আমি ফাইলের নাম তো আর লিখে দিব না, আমি শুধু পয়েন্টার ভেরিয়েবলটা দিলে সে বুঝে যাবে যে এটা এই ফাইল থেকে রিড করবে। তাহলে দেখবা প্রত্যেকটা ফাংশনের সাথে এই পয়েন্টার ভেরিয়েবল খুব গুরুত্বপূর্ণ। এই এখান থেকে শুরু হলো, দেখবা যখনই আমরা কোনো ফাইল ফাংশন লিখবো দেখবো ওই পয়েন্টার ভেরিয়েবলটা কাজ আছে। যেমন দেখো আমি যদি কোন একটা ফাইলে স্ট্রিংটা সেভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে শুধু স্ট্রিংটার নাম লিখতে হবে, আর ওই যে ফাইলে সেভ করবো সেই ফাইলে পয়েন্টার ভেরিয়েবল দিতে হবে। তাহলে অটোমেটিক ওই স্ট্রিংটা ওই ফাইলে যে কি হবে, সেভ হবে। তাহলে fgets এবং fpost সম্পর্কে আমরা জানলাম। এখন একটা প্রোগ্রাম দেখি আমরা। এই প্রোগ্রামগুলো অনেক আগের ভার্সনে, ফোনিও.s বা এগুলো নিয়ে প্রশ্ন করবো না, আমরা এগুলো ব্লগসে এগুলো দেখাবো না। তো শুধু তুমি প্রোগ্রামটা বোঝার চেষ্টা করো, আমি এরপরে তোমাদেরকে ধীরে ধীরে অন্যান্য প্রোগ্রামগুলো দেখাবো প্র্যাকটিক্যালি। এই একটা স্যাম্পল প্রোগ্রাম এখানে আছে, এটা একটু বুঝে দেখার চেষ্টা করো। এই প্রোগ্রামটা হচ্ছে সিম্পলি একটা 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 টেক্সট, মানে একটা স্ট্রিং বা একটা লাইন আমার একটা ফাইলে সেভ হবে। ওকে, দেখো ফাইল যেহেতু আমি ফাইলে সেভ করতে হবে, প্রথমে আমি দেখো একটা এই লাইনটা খেয়াল করো। প্রথমে আমি এই ফাইল পয়েন্টারে এই যে একটা পয়েন্টার ভেরিয়েবল, ফাইল দিয়ে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ওকে, ডিক্লেয়ার করার পরে দেন এগুলো নিয়ে প্রশ্ন করবা না, আমি বলছি এগুলো এখানে ইউজ করার প্রয়োজন নাই। এই লাইনটা, তারপরে লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। এই যে ডিরেক্টরি মানে কি খেয়াল করে দেখো, এই যে fp f open ফাংশনটা প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ডি ড্রাইভের ভিতরে কোনো ফোল্ডার নাই, ফোল্ডার থাকলে ফোল্ডারের নাম থাকতো, ডি ড্রাইভের ভিতরে ডি কোলন দিয়ে ড্রাইভ লেখা হয়েছে test.txt। খেয়াল করে দেখো এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা দুটোই লিখলাম test.txt, এরপর কমা দিয়ে মুডটা হচ্ছে w। এই w মুডে কল করা মানে কি হবে বলো তো, মনে আছে কারো? রাইট রাইট হবে। আরেকটা কথা মনে রাখবা, এই test.txt নামে যদি কোনো ফাইল ওই ডি ড্রাইভের ওই ডিরেক্টরিতে না থাকে, তাহলে এই fopen ফাংশনটা অটোমেটিক test.txt ফাইলটা ক্রিয়েট করে ফেলবে। এটা রাইট মোডের আরেকটা উপকারিতা। রাইট মোডে তো ডাটাটা মুছে দেয় সেটা ঠিক আছে, কিন্তু যদি এই নামে অলরেডি কোনো ফাইল না থাকে তাহলে সে ওই নামে একটা ফাইল ওইখানে ক্রিয়েট করে তারপর ওপেন করবে, এটা হচ্ছে তার সুবিধা। আচ্ছা, এই দুটো লাইন আমরা বুঝলাম। বাকি হচ্ছে তোমার এই যে পোর্শনটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে অপশনাল, মানে এটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, এটার কোনো কাজ নাই তোমার প্রোগ্রামের সাথে, এটা প্রবলেম সলভের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই কোডটা লেখা হয়েছে এই কারণে, যদি কোনো কারণে এই ফাইলটা ওপেন হইতে না পারে তাহলে সে একটা নাল ভ্যালু রিটার্ন করে। নাল একটা ভ্যালু, NALL, নাল, মনে রাখবেন একটা পয়েন্টারে পড়াবো, নাল ভ্যালু বলে এটাকে। এইটা আমি চেক করতেছি যে আমার পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু যদি নাল হয় তাহলে আমি বুঝে গেছি যে এই ফাইলটা ওপেন হয় নাই, আমি প্রোগ্রামটা এখানে স্টপ করে দিব। এই যে প্রোগ্রাম এক্সিট করার আরেকটা সূত্র আছে, এই যে দেখো এই ফাংশন দিয়েও রিটার্ন জিরো পরিবর্তে তুমি চাইলে এটা ইউজ করতে পারো, এক্সিট জিরো, এটা একটা ফাংশন এক্সিট জিরো। অথবা এলসে গিয়ে তুমি একটা মেসেজ দিতে পারো যে ফাইলটা ক্রিয়েট হয়েছে। আমার এই অপশনাল কাজটা আমরা করবো না, আমরা এগুলো স্কিপ করবো, এগুলো কোনো প্রয়োজন নাই। আবারও বারবার বুঝাচ্ছি, এই অংশটুকু আমাদের কোনো কাজের না,
এটা জাস্ট একটা কনফার্মেশন ফাইলটা ওপেন হয়েছে কি হয় নাই, এটা আমাদের দরকার না। আচ্ছা আসো এবার পরের লাইনে। এই এই লাইনটা কি করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই লাইনটাতে কি লেখা আছে দেখো, এফ পুটস ডাবল কোটেশনের ভিতরে একটা স্ট্রিং লেখা আছে, যেমন আই লিখছি আই স্টাডি সিএসআইটি, বা তুমি লিখলা আই স্টাডি সিএসসি বিএসসি এন্ড সিএসসি, হ্যাঁ ইন প্রিমিয়ার ইউনিভার্সিটি, এরকম একটা মেসেজ লিখলাম। কমা দিয়ে তুমি কি করলা, পয়েন্টার ভেরিয়েবলটার নাম লিখে দিলে। এফপি মানে ওই যে যেই পয়েন্টার ভেরিয়েবলটা তুমি উপরে ডিক্লেয়ার করে আসছো, তারপরে দেখো এই যে এফপি ডিক্লেয়ার করে আসছো, এই যে এফপি এটা দিয়ে দিলা। এখন সে কাজটা কি করবে জানো, যেহেতু ফাইলটা ওপেন হয়েছে সাকসেসফুলি, যদি ওপেন হয় তাহলে সে ওই ফাইলটাতে এই তুমি ডাবল কোটেশনে যা লিখছো এই পুরো লেখাটা সেটা সেভ করবে। তুমি ফাইলটা ওপেন করে যে দেখতে দেখবা যে এটা সেভ হয়েছে কিনা। এই প্রথম প্রথম যে সংক্ষিপ্ত প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার কাজ হচ্ছে জাস্ট তোমার একটা ফাইলে একটা স্ট্রিং সেভ করা। ভালো করে সবাই প্রোগ্রামটার নোট নিয়ে রাখো যে একটা ফাইলে একটা লাইন বা একটা স্ট্রিং সেভ করা, একটা লাইন বা একটা স্ট্রিং সেভ করা। ওকে, আমি এবার তোমাদেরকে রান করে দেখাই প্র্যাকটিক্যালি। আমি যাচ্ছি, একটু ওয়েট করো তোমরা। ওকে, দেখি কমেন্টসে কিছু ফাইল নেমটা একবার স্যার। ওকে, আমি ফাইল নেমটা আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কমেন্টস আমরা কোড ব্লকস কি দেখা যাচ্ছে? কথা বলতে হবে। কোড ব্লকস দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আছে তোমরা যে প্রোগ্রামটা চাচ্ছ কোনটাতে দেখাবো একটু দেখি দাঁড়ো। আচ্ছা, এটাকে আমি একটু এডিট করে দেখাই, সমস্যা নেই। মনে করো আমি এই লাইনগুলো একটু হাইড করে রাখলাম আপাতত। আমি এই প্রোগ্রামটা দেখাচ্ছি একসাথে রিড এবং রাইট করা। সবাই যদি একটু খেয়াল করে দেখো, একটা টাইম রিড রাইট দেখানো হচ্ছে, তো একটু খেয়াল করবা। প্রথমে আমি রাইট করাটা দেখাই। একটা ফাইল এটা হাইড করে রাখলাম। মনে করো test.1.txt এইরকম একটা ফাইল আমার ডি ড্রাইভে থাকার কথা। যদি নাও থাকে সেটা রাইট মোডে ওপেন করার জন্য সে ক্রিয়েট করবে, নতুন করে ওই ডিরেক্টরিতে ক্রিয়েট করবে। আমি তোমাকে ওটা দেখাবো। তোমরা কি আমার এই কোড ব্লক ছাড়া অন্য কোনো স্ক্রিন দেখতেছো? না স্যার, না স্যার। বক্সে দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু কোড ব্লকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা নতুন করে শেয়ার দিই। ফুল স্ক্রিন শেয়ার দিতে হবে। একটু দেখি আমরা, খেয়াল করো। পাইছো test1, এই যে আমার মাউস পয়েন্টার যেখানে আছে, দেখতেছো? জি স্যার। এক্সিস্টিং ডাটাটা কি ছিল আমি জানি না, এটা যেহেতু হয়তো অন্য কোনো সেকশনে অন্য কোথাও দেখেছি। আই স্টাডি আই মানে অতটুকু কিছু একটা দেখানো ছিল, ঠিক আছে? লেখাটাও বুঝতেছো, তো লেখা। আচ্ছা, আমরা এবার কোড ব্লকসে যাই। দেখো এবার আমি দেখো আমি কি বুঝাতে চাচ্ছি সেটা দেখো। তুমি যদি চাও এই স্ট্রিংটা ইনিশিয়ালাইজ করে দিতে পারো। যেমন মনে করো আমি ইনিশিয়ালাইজ করতেছি ডাবল কোটেশন দিয়ে, তুমি লিখো আই স্টাডি সিএসই ইন প্রিমিয়ার ইউনিভার্সিটি, একটা ডট দিলাম। বাস, এটা হচ্ছে কি দেখো, আমি একটা স্ট্রিং এর ভিতরে ইনিশিয়ালাইজ করে দিলাম, ডিক্লেয়ারও করলাম, ইনিশিয়ালাইজও করলাম। করা যায় না? এই কোড তো তোমরা অলরেডি শিখছো নাকি? বুধবারে ল্যাব ফাইনালও দিবা, তো এতটুকু জানার বোঝার কথা। আচ্ছা, গেল, ভালো কথা। এবার দেখো, তুমি চাইলে এখন যেটা করতে পারো, আমি এটা ইনপুট নিব না। ধরো আমি এখন কি এই অ্যাপ গেটস মানে হচ্ছে
ফাইল থেকে ইনপুট নেওয়া। আমি আবার যেহেতু ফাইল থেকে ইনপুট নিচ্ছি না, আমি এটা বলতো ইয়ে করে রাখলাম। এই যে দেখো, তাহলে এই fp1 ফাইল যেটা আছে, এই যে fp1 খেয়াল করে দেখো, যে ফাইলটাকে আমি ওপেন করতেছি test1, এই ফাইলটা আমি ডব্লিউ মোডে ওপেন করতেছি। ফাইলটা এক্সটেনশন হচ্ছে txt, টেক্সট ফাইল। তো এই যে দেখো, এই কাজটা আমি এখানে করতে পারতাম। ভালো করে খেয়াল করো, এই ডাবল কোটেশনের যে অংশটুকু আছে, একটু কপি করে দেখাই, জাস্ট এই এস এর জায়গায় এটা লিখে দিলে হতো একই জিনিস। ওই লাইনটা এখানে লিখে দিলেও যে কথা, হ্যাঁ, তুমি জাস্ট কন্ট্রোল জেড, ওই ভেরিয়েবল, একটা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবলে সেটা তুমি লিখে ওই ভেরিয়েবলটার নাম লিখে দাও, একই কথা, দুটাতে একই আউটপুট আসবে, মানে একই ভাবে সে সেট করবে। এই প্রোগ্রামটা এখন যদি আমি রান করি, কি কাজটা করবে একটু বুঝে বলতেছি, শোনো। আমি যে স্ট্রিংটা ইনিশিয়ালাইজ করে দিছি সেটা সে এই test1.txt ফাইলে রাইট মোডে যেহেতু ওপেন করতেছি, এক্সিস্টিং ডাটাটা মুছে দিয়ে সে কি করবে, এক্সিস্টিং ডাটাটা মুছে দিয়ে সে এটা সেভ করবে। প্রোগ্রামটার উদ্দেশ্য ক্লিয়ার সবার? আমি কিন্তু রান করি নাই, রান করে দেখাচ্ছি প্রোগ্রামটা কি জন্য লিখছি। সবার ক্লিয়ার হয়েছে কিনা? কথা গেল বলে না, জি স্যার। লেট হচ্ছে কেন? আরেকটা বিষয় বুঝে নেই, কোন একটা ফাইল যদি অলরেডি ওপেন থাকে, এটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করতে হবে, না হয় সে আগের ডাটাটাই দেখাবে, এটা রিফ্রেশ হবে না। ঠিক আছে, তাহলে আমি যেটা করব, আমার ফাইলটা ক্লোজ করে দিয়ে আমি এই প্রোগ্রামটা রান করতেছি। সবাই আরেকটা যে প্রশ্ন করি, এই 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 যে প্রোগ্রামটা রান করলে সে কি আমাকে কিবোর্ড থেকে কোনো ইনপুট নেবে বা স্ক্রিনে কোনো আউটপুট দেখাবে? না না, কারণ হচ্ছে আমি স্ক্যানে বা এমন কোনো ফাংশন ইউজ করি নাই যেটা দিয়ে সে কিবোর্ড থেকে রিড করবে। গেটস ফাংশন দিয়ে স্ক্যানে, গেটস ফাংশন দিলে সেটা কিবোর্ড থেকে স্ট্রিং রিড করতে, আমি তো গেটস ফাংশন দেই নাই, খেয়াল করে ভালো করে দেখো, বা স্ক্যানএফ দেই নাই। আর আমি কোনো প্রিন্টএফ ফাংশন ইউজ করি নাই, পুটস ফাংশন ইউজ করি না, আমি ইউজ করছি fputs। fputs মানে ফাইলে যে সে পুট করবে, তাহলে সে ওই fp1 ফাইলে যায় সেই ডাটাটা ইয়ে করবে। সো স্ক্রিনটা তোমার সামনে আসবে, কনসোল আসবে, কিন্তু তোমাকে সে কোনো কিছু দেখাবে না, তোমাকে ওই ফাইলে যে আউটপুটটা চেক করতে হবে, মানে ফাইলে সেভ হয়েছে কিনা। ওকে ফাইন, আমরা 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 রান করছি, দেখো কালো স্ক্রিন আসে কিনা আমাকে জানাবা। দেখা যাচ্ছে কালো স্ক্রিন? ইয়েস স্যার। কোনো কিছু আসছে, কোনো কিছু আসছে, প্রসেস রিটার্ন চলে আসছে না, মানে প্রোগ্রামটা সাকসেসফুলি কি হয়েছে, এক্সিকিউট হয়েছে। হ্যাঁ, এক্সিকিউট হয়েছে। আমি এই স্ক্রিনটা কেটে দিলাম। এবার তোমাকে আমি ওই যে ডি ড্রাইভে test.test1.txt ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। তবে একটু খেয়াল করো, এই test.txt, ওকে, খেয়াল করি আমরা সবাই পাইছি যা লিখলাম। হ্যাঁ স্যার। জি স্যার। আমি যদি এখন 1000 বার প্রোগ্রাম রান করি, কোনো সমস্যা আছে? আমার ডাটা হারাবে? না স্যার। এই হচ্ছে আমরা শিখলাম যে আমরা পার্মানেন্টলি কিভাবে একটা ফাইলে ডাটা সেভ করব, এই শিখে গেলাম। রাইট করা, এটাকে রাইট করা বলে। তারপরে প্রশ্ন আছে কিনা? ওকে, এবার এই ফাইলে যা আছে আমি এখন সেটা রিড করতে যাচ্ছি। আসো এই প্রোগ্রামটাকে মনে একটু ডিফারেন্ট ভাবে আমি দেখাচ্ছি। মনে করো এবার আমি এটাকে হাইড করে দিলাম, এটাকে এই test.1 যে অলরেডি এই মাত্র যেটা লিখলাম test.1, এই test.1 এই সেম ফাইলটাকে আমি এখন রিড মোডে ওপেন করলাম। ভালো করে সবাই বোঝার চেষ্টা করো, রিড মোডে ওপেন করলাম। এবং যেহেতু রিড মোডে ওপেন করছি, আমাকে কিন্তু ফাইল থেকে ইনপুট নিতে হবে। ফাইল থেকে ইনপুট নেওয়ার জন্য, যেহেতু এটা একটা স্ট্রিং, আই স্টাডি সিএসি ইউনিভার্সিটি, এটা যেহেতু একটা স্ট্রিং, তো আমাকে গেটস ফাংশন, সরি fgets ফাংশন ইউজ করতে হবে। আমি একটু আগে বলছিলাম fgets ফাংশনের লেখার নিয়ম হচ্ছে যেই ফাইল থেকে তুমি রিড করবা সেই ফাইলের পয়েন্টার ভেরিয়েবল দিতে হবে। প্রথম হচ্ছে, যেহেতু তুমি ইনপুট নিচ্ছ, ইনপুট নিয়ে তো তুমি একটা অ্যারেতে সেভ করবা। এই যে দেখো, এটা হচ্ছে সেই অ্যারে, এই এস হচ্ছে সেই অ্যারে। এই অ্যারেটা এখন ইনিশিয়ালাইজ না করলেও হবে, কোনো সমস্যা নাই। যেহেতু আমি রিড করতেছি, এই ধরো আমি জাস্ট
ডিক্লেয়ার করলাম, এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এবার তুমি যেটা বোঝার চেষ্টা করো, এস এর ভিতরে আমি কি করব, ফাইল থেকে ইনপুট নিয়ে সেভ করব, ফাইল থেকে ইনপুট নিব, নিয়ে এই এস এস স্ট্রিংটাতে সেভ করব, যেটা আমি ডিক্লেয়ার করছি। কয়টা ক্যারেক্টার এটা আমাকে বলে দিতে হবে, 10টা। তবে আমি একটু বাড়াই দিলাম, আমি জানি না আই স্টাডি কতগুলো অনেকগুলো ক্যারেক্টার আছে, আমি মনে করো 15টা ক্যারেক্টার নিলাম। এই 15টা ক্যারেক্টার, হ্যাঁ, আমি এখন ডিসপ্লেতে দেখবো, ভালো করে সবাই বুঝো, ডিসপ্লেতে দেখবো। তো ডিসপ্লেতে দেখার জন্য আমরা কোন ফাংশন ইউজ করতে পারি, পুটস। পুটস এর ভিতরে কি লিখবো, দেখি কনফিউশন আছে কিনা। পুটস এর ভিতরে শুধু কি লিখবো, পুটস এ কি লিখলে দেখাবে বলো, আমি স্ক্রিনে দেখতে যাচ্ছি, ফাইলে না। ব্যাস, এটা বলতে এত লেট হয়ে গেল। আমি এসের ভিতরে রিড করলাম না, ইনপুটটা নিয়ে এসের ভিতরে সেভ করলাম। কয়টা ক্যারেক্টার, মাত্র 15টা ক্যারেক্টার। এই 15টা ক্যারেক্টার এসের ভিতরে আমি সেভ করছি, বাট আমি কিন্তু কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি না। অটোমেটিক সে ওই ফাইলটা ওপেন করবে, অটোমেটিক ইনপুট নেবে, আমাকে স্ক্রিনে এসে দেখাবে। প্রোগ্রামটা কাজটাকে বুঝতে পারছি? আমাকে একটু একজন বলো তো, এই প্রোগ্রামটা কি কাজ করবে? স্যার আগে থেকেই কি লেখাগুলো আচ্ছা, রুবি বলতেছে, সবাই শুনি, আবার বলো। স্যার এফ এর মধ্যে কি লেখাগুলো আগে থেকে আছে যে রিড করবে? না 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 না, নাই তো। এই যে দেখো, এস তো আমি মাত্র ডিক্লেয়ার করছি, এই যে দেখো, এস হচ্ছে একটা স্ট্রিং ভেরিয়েবল, কিন্তু লেখাগুলো অলরেডি আছে কোথায়, এই ফাইলটাতে, test1.txt। এই ফাইলটাকে আমি রিড মোড ওপেন করলাম। এখন আই স্টাডি সিএসি, এই কথাটা আমি, এই লেখাগুলো আমি কিবোর্ড থেকে না লিখে এই ফাইলটা থেকে অটোমেটিক আমি ইনপুট নিয়ে ফেলবো। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, সে অটোমেটিক ওই ফাইল থেকে আমাকে ইনপুটটা নিয়ে আমার স্ক্রিনে দেখাবে, আউটপুটে দেখাবে। এটা হচ্ছে কাজ, মানে এই প্রোগ্রামটার মূল কাজ হচ্ছে ফাইল থেকে রিড করে স্ক্রিনে দেখানো, কনসোলে দেখানো। ফাইল থেকে রিড করে কনসোলে দেখানো। আগের প্রোগ্রামটা ছিল একটা স্ট্রিং সরাসরি ফাইলে সেভ হওয়া, ওটা শেষ। এখন যে প্রোগ্রামটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা প্রোগ্রাম, সে অলরেডি এক্সিস্টিং একটা ফাইল থেকে ডাটা নিয়ে আমাকে কনসোলে দেখাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা রান করলে আউটপুটে কিছু আসবে, স্ক্রিনে কিছু দেখাবে। স্যার 15টা ক্যারেক্টার দেখাবে। ওই লাইনটা দেখাবে। পুরোটা দেখাবে লাইন? পুরোটা দেখাবে না, 15টা ক্যারেক্টার দেখাবে। ক্যারেক্টার দেখাবে স্যার। ঠিক আছে, ফাইন। আমরা ইয়ে করলাম, আসছে আউটপুট। দেখো তো 15টা না 14টা বলো। চোদ্দটা। চোদ্দটা? ওটার নাকি এর পর একটা স্পেস আছে, ওটা বোঝা যাচ্ছে। নালের জন্য একটা, নালের জন্য। এখানে নালে কোনো হিসাব নাই, ছোট ছোট কথা বলিও না। এখানে নালে কোনো হিসাব নাই। মনে হয় একটা স্পেস আছে। আচ্ছা, আমি এর পরে একটা প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পেস ছিল, আমি এই জন্য এটাকে মনে করো 17 করে দিই। তাহলে এখন বিষয়টা মনে হয় আরেকটু তোমাদের কাছে 17 না 18 করে দিই, আরেকটু ক্লিয়ারলি বুঝবো। এখানে একটা ঘটনা আছে, এই জন্যই বারবার বলতেছি। ওকে, ফাইন। আবার দেখো, এবার কাউন্ট করো। আমি আমি দিয়েছি কত, এখানে আসছে কত দেখো। আমি দিচ্ছি হচ্ছে 18, এখানে কত আসছে দেখো, 17টা। 17টা। এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, যে তুমি যা দিবা তার শেষে একটা ক্যারেক্টার কম কি করবে, রিড করবে। এটা বোঝার বিষয়। এটা অ্যাপ গেটস ফাংশনের নিয়মটাই, এটা নিয়মটাই হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা মনে রাখবা, এটা মনে রাখবা যে সে একটা ক্যারেক্টার কমপ্লিট করবে। আমরা কি এই আই স্টাডি সিএসি এমপিআর এই কথাটাকে কিবোর্ড থেকে লিখছি? না স্যার। আমরা ফাইল থেকে রিড করা শিখে গেছি, ভালো করে বুঝো। স্ট্রিং হোক, ইন্টিজার হোক, ডাবল হোক, সব রিড করতে হবে, নিয়ম এটাই। আচ্ছা, এবার দ্বিতীয়, আমি কিন্তু ধীরে ধীরে ক্লাসের শেষের দিকে চলে যাচ্ছি। আমি
প্র্যাকটিক্যাল দেখাচ্ছি মানে আমি আর দুটো প্রোগ্রাম দেখাবো, দেখে মোটামুটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে ফাইল থেকে প্রবলেম আসলে, যেমন তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেখানে লেখা আছে তুমি ফাইল ইউজ করে ডাটাগুলোকে ইনপুট নিবা, আবার আউটপুটটাও একটা ফাইলে নিয়ে কি করবা, সেভ করবা। এবং অ্যাসাইনমেন্টে কিভাবে লিখবা সেটা আগে আমি ক্লাসে আমি ব্রিফ করে দিব। ফাইলের নাম সহ এভাবে স্ক্রিনশট নিতে হবে, তোমার নিজের নাম দেখাইতে হবে। এইভাবে স্ক্রিনশটটা যখন নিবা, এই যে যেমন দেখো এইরকম করে তোমার নিজের নাম, তোমার সিস্টেমের নাম সবকিছু দেখাবে। ওই অবস্থায় তোমাকে কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, এগুলো আমি পরে বুঝাই দিব। এখন আসো, এবার দ্বিতীয় প্রবলেমটা বুঝাই। দেখো, মনে করো আমি দুটা ফাইলকে একসাথে হ্যান্ডেল করি। একটা হচ্ছে test.1 এই ফাইলটা, আর এটা রিড কোড ওপেন করলাম। আর একটা হচ্ছে test.txt, শুধু টেস্ট, একটা test1, এটা টেস্ট, এটাকে রাইট মোডে ওপেন করছি। প্যারালালি দুটো ফাইল, একটা fp, একটা fp1। এজন্য আমি দুটো ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি। দেখো ফাইলের কোড খুবই সহজ, এখানে কঠিন কোনো কোড নাই। কোড তো ভাই তুমি তোমার প্রোগ্রামের জন্য যা লিখে সেগুলো লিখবাই, এটা শুধু ফাইল হ্যান্ডলিং এর জন্য দুটো লাইন লিখতে হবে, অতিরিক্ত আর কিছুই না। এবার আসো, তাহলে দুটো ফাইল মনে করো রিড এবং রাইট মোডে ওপেন হইলো। হওয়ার পরে মনে করো এই যে 18টা ক্যারেক্টার আমি এখান থেকে রিড করলাম, এই ক্যারেক্টার গুলোকে এখন আমি স্ক্রিনে না দেখে আমি কি করলাম, ধরো ওই যে test.txt যে আরেকটা ফাইল আছে ওই ফাইলে নিয়ে সেভ করব। ইন্টারেস্টিং কিন্তু, মানে আমি ইনপুট নিব একটা ফাইল থেকে, সেভ করবো আরেকটা ফাইলে। হ্যাঁ, আবার আমি চাইলে কিবোর্ড থেকে ইনপুট নিয়েও সেভ করতে, দুইটাই করা যায়। আমি সবগুলো বিষয়টা অনেক ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এটা যদি এখন আমি রান করি এই কোডটা, আমাকে কিছুই দেখাবে না, স্ক্রিনে কিছু দেখাবে না, কারণ সে ফাইল থেকে ইনপুট নিবে আর একটা ফাইলে test.txt ফাইলে সেটা সেভ করে ফেলবে অটোমেটিক। ওকে, আমরা রান করি। প্রোগ্রাম সাকসেসফুলি রান হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি তোমাকে ওই জি ড্রাইভে গিয়ে খেয়াল করে দেখো, এই যে বাম পাশে test.txt ক্রিয়েট হয়ে গেছে। ওই যে দেখো I study CS in PR আছে তোমাদের সেই 17 ক্যারেক্টার। জি স্যার। কিছু শিখাইতে পারছি? পুরো সেমিস্টার তো কিছু শিখা নাই, আজকে কিছু শিখা। একটা ফাইল থেকে রিড করলাম, আরেকটা ফাইলে আমি কি করলাম, সেভ করলাম। তাহলে কি আমরা বুঝছি কিভাবে বিভিন্ন রকম ভাবে করতে পারবা, তুমি শুধু একটা না, একটা 10টা ফাইল ওপেন করে কাজ করতে হবে। এই যে কথা বলবা ইয়ে করে না, নয় হচ্ছে মিউট করে রাখো, কথা না বলে মিউট করে রাখো। হ্যাঁ, তাহলে এটা গেল। আরেকটা কনফিউশন দাঁড়াইতে পারে, স্যার আপনি তো শুধু ফাইল থেকে দেখাচ্ছেন, কিবোর্ড থেকে ইনপুট নিয়ে দেখান না। আসলে কিবোর্ড থেকে নিয়ে দেখাই। বলতে করো তোমার এই রিড মোডে যেটা আছে সেটাকে একটু মিউট করে আমি এখানে একটা গেটস ফাংশন লিখলাম, GETS গেটস ফাংশনটা লিখে এস দিয়ে দিলাম। মানে আমি কিবোর্ড থেকে লিখবো, সেটা এস এর ভিতরে সেভ হবে। ওই এস এর ভ্যালুটাকে আমি কোথায় সেভ করবো, test.txt তে সেভ করবো। এটা কিন্তু খেয়াল করে দেখবা, এটা কিন্তু এখন রিপ্লেস হয়ে যাবে, যেহেতু রাইট মোড ওপেন করতেছি এক্সিস্টিং ডাটা রিপ্লেস হয়ে যাবে। এখন প্রোগ্রামটা হবে এরকম, কিবোর্ড থেকে লিখবা, এই ইনপুটটা নিয়ে কিবোর্ড থেকে রিড করে সে ফাইলে যে সেভ করবে, কিবোর্ড থেকে লিখবা যে ডাটাটা সে ফাইলে সেভ করবে। ওকে, আসো আমরা প্রোগ্রাম রান করি। দেখো সে অপেক্ষা করতেছে, এতদিন কিন্তু অপেক্ষা করে নাই, সে এক্সিকিউশন শেষ করে ফেলছিল। এখন যেহেতু তুমি ইনপুট নিতে বলছো, সে ইনপুট নিচ্ছে। মনে করো আমি বললাম হ্যালো স্টুডেন্টস, হ্যাঁ হ্যালো স্টুডেন্টস একটা দিলাম, বাস প্রোগ্রাম কোনো কিছু দেখায় নাই, যেহেতু আমি কোনো প্রিন্ট কিছু করি নাই। এই ডাটাটা কোথায় সেভ হবে বলতো, আমার test.txt ফাইল। হ্যাঁ, test.txt ফাইলে কিন্তু I study CS এগুলো ছিল, এগুলো মুছে যাবে এখন। ওই যে রাইট মোডে যেটা তোমরা প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছ, দেখো
এই যে প্র্যাকটিক্যালে দেখো আগের ডাটা মুছে গেছে, এই যে দেখো আগের ডাটা মুছে গেছে রাইট মোডে, এই নতুন ডাটা সে সেট করছে, দেখো হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্টসের ভিতরে সে এই নতুন ডাটা সেট করলো। আমি কি প্রত্যেকটা অপারেশন এবার ক্লিয়ারলি একদম স্মুথলি বুঝাতে পারছি? ফাইল থেকে রিড কি, ফাইল থেকে রাইট কি, কিবোর্ড থেকে ইনপুট কি, সবকিছু তো ক্লিয়ার সবার? কত রকমের ইনপুট আউটপুট বোঝানোর দরকার সব বুঝাই দিলাম। স্ট্রিং দিয়ে বুঝাইছি, তুমি হচ্ছে এই জায়গায় নাম্বার নিয়ে কাজ করতে পারো, একাধিক ভ্যালু নিয়ে কাজ করতে পারো। তো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি একাধিক ভ্যালু নিয়ে কাজ করার জন্য, অল্প কিছু ভ্যালু নিয়ে যেন কাজ না করো, ওই জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এবার তাহলে সংক্ষেপে অন্যান্য প্রোগ্রামগুলো একটু রান করে বলে দিচ্ছি। রান না, মানে জাস্ট সিম্পলি বলে দিব কোন প্রোগ্রামটা কি, একটু সবাই খেয়াল করো। যেমন এই প্রোগ্রামটা ধরো দুইটা ফাইল ওপেন হচ্ছে। এই প্রোগ্রামটা কাজ হচ্ছে, সে একটা ফাইল থেকে মানে character.txt এই ফাইলটা থেকে স্ট্রিং রিড করবে। রিড করার পরে শুধুমাত্র কনসোনেন্ট গুলো, যেহেতু স্ট্রিং নিয়ে কাজ, শুধুমাত্র কনসোনেন্ট গুলো consonant.txt তে সেট করবে। আবার তুমি চাইলে এট এ টাইম বাউলটাতে দেখাতে পারো, বাউল.txt, বা এট এ টাইম কনসোনেন্ট বাউল দুটো ওপেন করতে পারো, দুইটাতেই সে রিড করবে। বাউল গুলো এটাতে যাবে, কনসোনেন্ট মানে একটা স্ট্রিং থেকে বাউল গুলোকে আমি একটা ফাইলে সেট করতেছি, আর কনসোনেন্ট গুলোকে আরেকটা ফাইলে সেট করতেছি। তো কষ্টটা কি দেখো, কষ্টটা কি দাঁড়াইলো খেয়াল করো। যেহেতু আমরা একটু আগে test.txt তে কিছু ইনপুট নিয়েছিলাম, হ্যালো স্টুডেন্টস, আমি এই ফাইলটার নাম test.txt দিলাম। এই test.txt থেকে আমি রিড মোড ওপেন করে কনসোনেন্ট গুলো শুধু, যেমন h, l, l, এই শুধু কনসোনেন্ট গুলোকে আমি এই ফাইলে সেট করবো। তার মানে এই প্রোগ্রামটা যদি রান হয় তাহলে এই কনসোনেন্ট গুলো consonant.txt তে সেভ হবে। কিভাবে কাজটা করছি কোডটা দেখো একটু সবাই, সিম্পল কাজ। এখানে দেখো কোনো তোমরা বাউল কনসোনেন্ট লজিক অলরেডি করছো, এটা একটু নতুন মনে হতে পারে, তো তাও আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। দেখো আমি এখানে স্ট্রিং ফাংশন ইউজ করতেছি না, আমি ক্যারেক্টার ফাংশন ইউজ করতেছি। ফাংশনের নাম হচ্ছে fgetc। তোমরা একটু আগে দেখছো fgetc ফাংশনটার কাজ হচ্ছে একটা ফাইল থেকে একটা একটা করে ক্যারেক্টার রিড করা, সিঙ্গেল ক্যারেক্টার। এখন দেখো আমি জানি না একটা ফাইলের কতটা ক্যারেক্টার আছে, এমন ক্যারেক্টার গুলো কোথায় শেষ হচ্ছে আমি জানি না। তো সাধারণত একটা ফাইল যেখানে তার ক্যারেক্টার শেষ করে সেখানে লাস্ট যে ক্যারেক্টারটা সেটাকে বলা হয় EOF, মানে এন্ড অফ ফাইল। EOF মানে হচ্ছে এন্ড অফ ফাইল। এটা দিয়ে তুমি এই কোডটা ইউজ করতে পারো যে কোনো স্ট্রিং রিড করার জন্য, বা যে কোনো ইন্টিজার রিড করার জন্য, যে কোনো ভ্যালু ফাইল থেকে রিড করার জন্য তুমি EOF ইউজ করতে পারো। EOF হচ্ছে এন্ড অফ ফাইল, মানে যতক্ষণ পর্যন্ত ফাইলের শেষে না পৌঁছাবে এই লুপটা ট্রু থাকবে। যখন ফাইলের এন্ডিং এ চলে যাবে লুপটা ফলস হয়ে যাবে, ঠিক আছে? তখন এই প্রোগ্রামটা এক্সিকিউশন যেবার শেষ হবে। আমি এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছি খেয়াল করো। হোয়াইল এর ভিতরে আমি লিখছি c ইকুয়ালস টু, সে দেখো কি কাজটা করবে, দেখো c ইকুয়ালস টু fgetc fp, মানে fp মানে ওই যে ফাইলটা থেকে আমি আউটপুট করছি সেই ফাইল থেকে সে একটা ক্যারেক্টার রিড করে c এর ভিতরে রাখবে। c ভেরিয়েবল, এই দেখো ক্যারেক্টারটার একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি c। এবার ওই সিটা যদি এন্ড অফ ফাইল না হয়, মানে যদি ফাইলের এন্ডিং না হয়, তাহলে এই হোয়াইল কন্ডিশন ট্রু, মানে লুপের ভিতরে ঢুকবে। আর যদি এটা এন্ড অফ ফাইল হয় ফলস, এখান থেকে বের হয়ে যাবে। ওকে ফাইন, এটা কাজ হচ্ছে একটা ফাইলে যত ক্যারেক্টার আছে, আমি জানি না 1 লক্ষ আছে না 10টা আছে না 20টা আছে 1000 আছে, যতক্ষণ থাকবে ততক্ষণ সে রিড করবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং এর জন্য। এবার আমি এই সি কে নিয়ে আমি অপারেশন চালাচ্ছি, আমি কন্ডিশন চেক করছি যে যদি সি এ হয় ই হয়, যেহেতু কনসোনেন্ট বের করতে বলছে, আমি তো কনসোনেন্ট দিয়ে কন্ডিশন দিতে পারবো না। আমি লিখছি কি, আমি ইজ নট ইকুয়াল টু দিয়ে করতে পারতাম, আমি উল্টাটা করছি যে যদি এ ই আই ও হয় বা বড় হাতে, এখানে যদি বড় হাতের না হয় তাহলে কিন্তু চেক করবে না, ভালো করে খেয়াল করবে। বড় হাতের গুলো আমি লিখি নাই, বড় হাতের গুলোকে সে কনসোনেন্ট ধরে নিবে। হ্যাঁ, তো এটা তুমি বুঝি নাই স্যার, ওয়েল কন্ডিশনে এন্ড অফ ফাইলটা কখন হবে এটা আবার একটু যদি বলতেন। আমরা যদি কোনো একটা ফাইল থেকে ধরো পুরা ফাইলে যা লেখা আছে, সেটা যা আছে, যে কোনো ডাটা আছে, সেগুলো সব রিড করতে চাচ্ছি, সব রিড করবো। আমি জানি না এখানে কয়টা আছে, স্পেসিফিক নাম্বারটা জানি না। তখন আমি কি করব, এরকম ইজ নট ইকুয়ালস টু EOF লিখবো, মানে যতক্ষণ এন্ড অফ ফাইলে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, আমার থেকে রিড করবে। বুঝতে পারছি?
জি স্যার বুঝছি। হ্যাঁ, আচ্ছা। আর ভিতরেরটা তো হচ্ছে প্রোগ্রামিং, যেটা তোমরা তোমাদের ইয়াতে অলরেডি করে রাখছো তোমাদের খাতায়। আমি ভাওয়াল কনসোনেন্ট লেভেল লাস্ট মনে করে একটা লেভেল ট্রাই দিচ্ছি তোমাদেরকে, ওই কোডটা এখানে লেখা। তো এখন সি যদি ভাওয়াল হয় কন্টিনিউ, আর যদি ভাওয়াল না হয়, আমি বলতেছি কি ভাওয়াল না হলে তুমি তাকে আরেকটা ফাইলে নিয়ে সেভ করো। ওই ফাইলটার নাম fp1, আরেকটা পয়েন্টার ভেরিয়েবল দিয়ে দিছি, ওইখানে নিয়ে তুমি সেভ করো বাস। সেই ওইটার জন্য আমি কি লিখলাম দেখো, f put c, c মানে যে ক্যারেক্টারটা সে ভাওয়াল পাইছে, সরি কনসোনেন্ট পাইছে সেটা, কমা fp1 মানে ওই ফাইল পয়েন্টার যেটা ওই ফাইলে যে তুমি কি করো সেভ করো। খেয়াল করে দেখবা f get আর f put, f puts f gets আলাদা ফাংশন, f get c f put c একটা একটা সিঙ্গেল ক্যারেক্টার রিড করে, একটা ক্যারেক্টার রাইট করে। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তো দুটো প্র্যাকটিস করলে বুঝে যাবো। তাহলে এখন এই ফাংশন এইটা যদি আমি এখন রান করি কি অবস্থা হবে, হ্যালো স্টুডেন্টসে যেগুলো যেগুলো কনসোনেন্ট আছে ওই কনসোনেন্ট গুলো consonant.txt ফাইলে সেভ হয়ে যাবে। ক্লিয়ার এই প্রোগ্রামটার উদ্দেশ্য? হ্যাঁ স্যার। আমি শেষের দিকে আমি আরেকটা প্রোগ্রাম দেখাই শেষ করব। ওকে আমি রান করতেছি। আসো, দেখো প্রোগ্রাম সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আমি তোমাকে এবার consonant.test.txt টা দেখাইছি, এই consonant.txt টা দেখাই। consonant এখানে আছে, দেখো তো সেই স্পেসটাকে কনসোনেন্ট ধরে নিচ্ছে, যেহেতু আমি স্পেসটা হ্যান্ডেল করি নাই। বুঝতে পারছি, আমি কিন্তু স্পেসটা হ্যান্ডেল করি নাই, তুমি চাইলে কোডে স্পেসটা হ্যান্ডেল করতে পারো। সেই স্পেসটাকেও ইয়ে ধরে নিচ্ছে। খেয়াল করে দেখো তো এখানে কোনো ভাওয়াল আছে? না স্যার। তাহলে প্রোগ্রামটা বুঝছি কিনা আমি, মানে আমরা যে ফাইল দিয়েও এই একই প্রোগ্রাম, শুধু ফাইলের ভিতরে রিড ফাইলের ভিতরে রাইট, বাস সিম্পল প্রোগ্রাম। তুমি আগে যা কোড করছো কোড ওইগুলোই, শুধু তোমার রিড রাইট অপারেশন গুলো ফাইল থেকে হবে। এটাই আমার আজকে বোঝানোর বিষয় ছিল। তাহলে আরেকটা প্রোগ্রাম দিয়ে আমি বুঝাই দিলাম, স্ট্রিং রিলেটেড এটা ছিল। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে ছোট এই প্রশ্নগুলো আসবে, একটা ফাইলে সেভ করো অথবা এই ফাইল থেকে রিড করে আরেকটা ফাইলে সেভ করো, এরকম প্রশ্নগুলো আসবে ছোট ছোট। আমি লাস্ট আরেকটা প্রোগ্রাম দেখে এটা লাস্ট প্রোগ্রাম আমার শেষ করব ক্লাস, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। এটা হচ্ছে নাম্বার লুপ। তুমি তখন স্যার আপনি যদি স্ট্রিং দেখাচ্ছেন, আপনি ইয়ে দেখেন না কেন, নাম্বার দেখেন না কেন? যেমন মনে করো এই প্রোগ্রামটা কাজ হচ্ছে নাম.txt একটা ফাইলে সে 5টা ভ্যালু কিবোর্ড থেকে ইনপুট নিয়ে ওই ফাইলে সেভ করবে। খেয়াল করে দেখো চেঞ্জটা কোন জায়গায়, যেহেতু কিবোর্ড থেকে আমি ইনপুট নিচ্ছি, স্ক্যানার পেয়ে নিচ্ছি, যেহেতু আমি ফাইলে সেভ করবো, আমি কি লিখছি দেখো fprintf, যে ফাইলে সেভ করবো তার পয়েন্টার ভেরিয়েবল, যেহেতু এটা ইন্টিজার টাইপের ডাটা %d, নতুন নতুন লাইন দিয়ে আমি সেভ করতেছি, যেন /n, আর n হচ্ছে ওই ডাটাটা, যে ডাটাটা আমি রিড করতেছি। তো এটা একটা সিম্পল প্রোগ্রাম, কিবোর্ড থেকে 5টা ভ্যালু আমি ইনপুট দিব, সেটা আমার নাম.txt তে সেভ হবে। তো সিম্পলি রান করি দেখো। তুমি যদি অ্যাপ স্ক্যানার দিয়ে লিখো তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ফাইল থেকে রিড করতে হবে। এই যে এখন আমার ইয়ে থেকে রিড করতেছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি র্যান্ডমলি 5টা ভ্যালু দিচ্ছি। এই যে দেখো এই 5টা ভ্যালু, আমার প্রোগ্রাম শেষ, আমাকে কিন্তু কোনো আউটপুট দেখায় নাই। আমাকে এখন চেক করতে হবে নাম.txt ফাইলে এটা সেভ হয়েছে কিনা। তো আসো আমরা নাম.txt তে দেখি, নাম এই যে নাম.txt আসছে। তুমি যদি নিউ লাইন আদিটা পরপর চলে আসতো, একই লাইনে পরপর চলে আসতো, যেন নিউ লাইন দিচ্ছি সে ঠিক আছে। এখন যদি বলো, এখন যেমন তোমার যদি বলি এই প্রোগ্রামটা তুমি 10টা ভ্যালু একটা ফাইলে সেভ করো, সেভ করে ওই ভ্যালু গুলো থেকে শুধু জোড় সংখ্যাগুলোকে আরেকটা ফাইলে সেভ করো, ইভেন্ট.txt ফাইলে সেভ করো। প্রশ্ন বুঝছো কিভাবে প্রশ্ন হবে? জি স্যার বুঝতে পারছি। স্যার এগুলো কি ফাইনাল আসবে কোশ্চেনগুলো? আমার বলো স্যার এই ধরনের কোশ্চেনগুলো কি
ফাইনালটা আসবে আসবে হ্যাঁ ফাইনাল তোমাকে শুধু সি এই সি প্রোগ্রামটা লিখতে হবে এই শুধু তোমাকে তো ফাইল এঁকে দেখাইতে হবে না কিছু করতে হবে না এই সি প্রোগ্রামটা শুধু লিখতে হবে তোমরা বলবে তুমি একটা সি প্রোগ্রাম লিখো যেটা তোমার এই ভ্যালুগুলো রিড করবে এই ফাইলে সেভ করবে এই ফাইল থেকে রিড করে এই ফাইলে সেভ করবে এরকম প্রশ্ন যেভাবে বলবে ফাইলের নামও স্পষ্ট দেওয়া থাকবে তুমি শুধু ওই নাম অনুসারে ফাইলগুলোর নামগুলো দিয়ে দিবা আর রিড করতে বলে রিড করবা রাইট করতে বলে রাইট করবা ওই কোডটা তুমি এই যে এখানে লুপ লাগছে এটা তো আর তোমাকে স্পষ্ট বলা থাকবে না 5টা ভ্যালু 10টা ভ্যালু তুমি লুপ চালিয়ে করতে পারো যেমন মনে করো এই সেম ফাইলটা যদি আমরা দেখাই ধর আমি এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল নিলাম fp1 এই পয়েন্টার ভেরিয়েবলটাতে আমি এটা দিয়ে আমি ইভেন ডট একটা ইয়ে আছে এখানে fp1 ইভেন ডট ওই ফাইলটা ওপেন করব রাইট মোডে আর এটাকে রিড মোডে যেটা অলরেডি আমার সংখ্যাগুলো আছে রিড মোডে তাহলে এখন আমি কি করব খেয়াল করে দেখুন আমি যেটা করব f স্ক্যানএফ লিখবো একটু চেষ্টা দেখো f স্ক্যানএফ এর কাজ হচ্ছে আমি fp মানে এই পয়েন্টার ভেরিয়েবল থেকে আমি নিব স্ক্যানএফ বাকি সব ঠিক থাকবে মানে আমি ওই ফাইল থেকে ইনপুট নিয়ে n এর ভিতরে সেভ করছি এবার n এর মানটা জোড় কিনা সেটা আমি চেক করব ইফ কন্ডিশন দিয়ে if n modulus 2 equal 0 যদি হয় তাহলে এটা ইভেন তাহলে আমি কি করব এই যে দেখো এই জাস্ট এই লাইনটা এটা আমরা দিয়ে দিই তাহলে আমি তাকে বলতেছি যে তুমি কি করো fp1 এ নিয়ে এই ভ্যালুটাকে তুমি কি করো সেভ করো যদি জোড় হয় fp1 এ নিয়ে সেভ করো দেখো সিম্পল একটা প্রোগ্রাম মানে আমি এই নাম.txt তে একটু আগে যে ভ্যালুগুলো সেভ করছি সেখান থেকে রিড করতেছি সেখান থেকে ইভেন্ট ভ্যালুগুলো নিয়ে আমি event.txt তে সেভ করতেছি হ্যাঁ তো ওই fscanf আর fprintf এর পার্থক্যটাই fscanf মানে ফাইল থেকে ইনপুট নেওয়া fprintf মানে ফাইলে যে ডাটাগুলো সেভ করা আর ডাটাটা তোমার ফ্লোট হলে ফ্লোট ডাবল হলে ডাবল ডাটাটা আপনি আশা করি কোনো সমস্যা হবে না স্ট্রিং নিয়ে যেহেতু ডাইভার্সিটি আছে এজন্য আমি বেশি সময় ধরে স্ট্রিংটা দেখাই ওকে এবার দেখো রান করি আমরা যদি কোনো এরর না আসে তো এরর নাই সাকসেসফুলি রান হয়েছে এবার তোমাদেরকে আমি event.txt টা ওপেন করে দেখাচ্ছি দেখো event.txt তো কোয়েশ্চেন ছিল তো ওয়েট event.txt ফাইলটা সে এই যে দেখো এখানে সেভ করছে কিন্তু এই ফাইলটাতে একটু সমস্যা হচ্ছে একটু অন্য একটা নাম দিই কারণ e.txt আমি একটা ফাইল দিলাম দেখি দেখো এই যে এই 5টা ভ্যালু ছিল জোড় এই জোড় সংখ্যাগুলো এখানে আসছে ওই ফাইলে আমি একটু সেটিংস এ চেঞ্জ ছিল মানে আরো অন্যান্য ডাটা ছিল তো ইম্পর্টেন্ট ডাটা এগুলো সে রিমুভ করে নাই এই যে দেখো জাস্ট ইমেল নাম্বারগুলো সে আরেকটা ফাইলে এসে সেভ করলো ক্লিয়ার মোটামুটি আমি যতটুকু দেখালাম সবাই ক্লিয়ার হয়েছে এটা আমি যা দেখেছি এটা মোটামুটি যথেষ্ট তুমি এবার ইচ্ছা মতো এই প্রবলেম চেঞ্জ করতে পারো যে আমি প্রাইম নাম্বারগুলো প্রাইম সেভ করবো এটা সেভ করবো ডিভিজন সেভ করবো এটা করবো এটা বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারো আমি মোটামুটি তোমাকে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখাই দিলাম হ্যাঁ বলো প্রশ্ন কি পয়েন্টার ভেরিয়েবলটাতে কি স্যার নরমাল সিঙ্গেল ইন্টিজার ভ্যালু রাখা হচ্ছে না এই ভেরিয়েবলটা কোনো ইন্টিজার ফ্লোট ডাবল কোনো ভ্যালুই রাখে না সে শুধুমাত্র একটা অ্যাড্রেস দিয়ে করে আমি আগামীকালকে এটা নিয়ে বুঝিয়ে দিব পয়েন্টার ভেরিয়েবল কখনো কোনো ভ্যালু স্টোর করে না সে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে এই ফাইলটার অ্যাড্রেসটা সে রাখতেছে ঠিক আছে তুমি এই fp1 কে প্রিন্ট করে দেখিও আসলে স্পিড
দিয়ে প্রিন্ট করে দিচ্ছ সেই কোনো একটা ভ্যালু দেখাবে, কিন্তু এটা কখনোই কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করে না। এটা হচ্ছে একটা ফাইল এন্ডটা কেমনে সেট করতেছে? হ্যাঁ এখানে এন্ডটা কেমনে সেট করতেছে? সে ওই ফাইল থেকে প্রথম সে পয়েন্টার, এই যে এই পয়েন্টার ভেরিয়েবলের কাজ হচ্ছে ফাইলটা শুরু থেকে রিড করা শুরু করে, ঠিক আছে? তো প্রথম যে ভ্যালুটা পাইছে সেটাকে এর ভিতরে রাখছে, সে ওই থেকে রিড করে নিয়ে সে এটা দিয়ে সে অ্যাড্রেসটা দেখাচ্ছে। স্ক্যানার ফাংশনের মূল কাজ হচ্ছে অ্যাড্রেস, সে ওই অ্যাড্রেস থেকে ভ্যালুটা নিয়ে এই যে এর ভিতরে সেভ করে দিচ্ছে। যেটা কিবোর্ড থেকে আমরা লিখতাম সেই কাজটা এখন ওই অ্যাড্রেস থেকে সে করতেছে। এই যে এফপি একটা পয়েন্টার ভেরিয়েবল, সিম্পলি এটা ধরে নাও আমি বলে দিচ্ছি তুমি এখান থেকে ওই অ্যাড্রেসে যাবা, যাই এই ভ্যালুটা পিক করবা, শেষ। তো তুমি গেছো, কাউকে কোনো প্রশ্ন করার দরকার নাই, যাই ওই অ্যাড্রেস থেকে ভ্যালুটা নিয়ে চলে আসছো, নিয়ে তোমার ইয়ে করতে। এটাই সিম্পলি আমি যাকে একটা ফাইলের অ্যাড্রেস বলে দিচ্ছি, সে ওই ফাইল থেকে যেহেতু লুপ চালাইছি, তুমি যদি এই লুপের বাইরে যাও সে একটা ভ্যালু রিড করবে, মানে প্রথম ভ্যালুটা। এটা লুপের বাইরে দিলে সে একটা মাত্র ভ্যালু রিড করবে, অনলি ফার্স্ট ভ্যালু। আমি যদি লুপ চালাচ্ছি তাহলে সে ওই যে আমি যেহেতু আমি জানি যে আমার এখানে 5টা ভ্যালু আছে, হ্যাঁ, আর যদি আমি এন্ড অফ ফাইল পর্যন্ত চালাইতাম তাহলে যতক্ষণ আমার ভ্যালু থাকতো তখন পর্যন্ত সে রিড করতো। এটাই আর কিছু না। প্র্যাকটিস করো, আশা করি আরো ক্লিয়ার হবে, এবং আগামী ক্লাসে পয়েন্টারের বিষয়টা আশা করি একটু ক্লিয়ার হবে। ডোন্ট বি ওয়ারিড। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? নাই? তাহলে আশা করি তোমরা এবার অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য রেডি, মোটামুটি পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছ তোমরা অ্যাসাইনমেন্ট ইয়ে করার জন্য। ও সিআর কি জয়েন করছে? আমাদের সিআর কি জয়েন করেছে? স্যার আসসালামু আলাইকুম। তুমি তোমার ওইখানে পার্টিসিপেন্টদের নাম দেখতে পাচ্ছ না? জি স্যার। একটা খাতা নাও, নিয়ে আগে 43 থেকে ধরে আইডি গুলো লিখে ফেলো। স্যার এখানে আইডি দেখা যাচ্ছে না, নাম দেখা যাচ্ছে, আমি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট না, এটা আমি আমার কাছে অলরেডি সেভ আছে, এই স্ক্রিনশট আমার দরকার নাই। আমি বুঝাই বলি কথাটা কি, সেটা হচ্ছে